প্রিয় দর্শক, স্বাগত এশিয়া পোস্টের আজকের আলাপনে। আজ স্টুডিওতে আছেন সাংবাদিক আকবর হোসেন। দীর্ঘ সময় বিশ্ব গণমাধ্যমে বিবিসির সাথে যুক্ত ছিলেন, দায়িত্ব পালন করেছেন যুক্তরাজ্যে বাংলাদেশের প্রেস মিনিস্টার হিসেবেও। গত 10 এপ্রিল সেখান থেকে পদত্যাগ করেছেন। সম্প্রতি সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমের টক শোগুলোতে কথা বলছেন। আমরা জানতে চাই, সাংবাদিক ও প্রেস মিনিস্টার হিসেবে তার পথ চলার গল্প, কথা বলতে চাই সমসাময়িক বিভিন্ন ইস্যুতে। কেমন আছেন? স্বাগত এশিয়া পোস্টে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি ভালো আছি। আগের চেয়ে এখন দিন ভালো কাটছে। দীর্ঘ সময় বিশ্ব গণমাধ্যমে কাজ করেছেন, বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন ইস্যু বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন আপনি। এই যে সাংবাদিক হিসেবে আপনার পথ চলা, সাংবাদিকতা শুরু করেছেন কিভাবে, শুরুর গল্পটা জানতে চাই। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম তখন থেকে মূলত সাংবাদিকতা শুরু। এই শুরুটা হয় ডেইলি স্টারে পত্রিকায় একটা ইন্টার্নশিপের মাধ্যমে। তো পরবর্তীতে ইন্টার্নশিপ শেষ হলে আমি ওইখানে ডেইলি স্টারের ট্রেইনি রিপোর্টার হিসেবে জয়েন করি এবং মোটামুটি ওইভাবে প্রায় 2.5 বছরের মতো, 2 বছর 3 মাস আমি ডেইলি স্টারে কাজ করেছি। এবং এক পর্যায়ে তখন সেখানে আমি দেখলাম যে তখন বিবিসিতে একটা সার্কুলার দেওয়া হলো ঢাকায়, যে তারা এখানে লোক রিক্রুট করবে। তখন আমি সেটার জন্য অ্যাপ্লাই করি এবং অ্যাপ্লাই করার পর এটা আমি সিলেক্টেড হই এবং সিলেক্টেড হওয়ার পর আমি এখানে জয়েন করি। এটা হচ্ছে 2005 সালের 1 অক্টোবর আমি বিবিসিতে জয়েন করেছিলাম। সেখানকার পরিবেশটা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আমরা বিভিন্ন বাংলাদেশ বা বিভিন্ন দেশে দেখেছি সাংবাদিকদেরও নিজস্ব রাজনৈতিক মতাদর্শ বা বিভিন্ন মতাদর্শ নিয়ে তারা চলেন। বিবিসিতে সেই পরিবেশ যেহেতু আপনি দেখেছেন, সেখানে কি মনে হচ্ছে আপনার কাছে? না, বিবিসি প্রতিষ্ঠান হিসেবে এগুলোকে কখনো এনকারেজ করে না। আপনি যতদিন পর্যন্ত বিবিসিতে কাজ করবেন, মানে আপনি কোনো অ্যাক্টিভিজম বা সরাসরি কোনো রাজনৈতিক দলের সমর্থক বা তাদের কোনো কিছু, তাদের ক্রিটিক হওয়া, এটা আপনি করতে পারবেন না। এই নিউট্রালিটিটুকু বিবিসি খুবই মেনটেন করে। আপনি বিবিসির কিন্তু একটা স্ট্রং সোশ্যাল মিডিয়া পলিসি আছে, যেটা আমি আগে দেখেছি আর কি, এখন কী অবস্থা সেটা জানি না। এবং সেই মানে সোশ্যাল মিডিয়া পলিসি হিসাবে আপনি চাইলেই যা কিছু সোশ্যাল মিডিয়ায় লিখতে পারবেন না। আপনি এমন কিছু লিখতে পারবেন না যেটা মনে হতে পারে আপনি এক্স বা ওয়াই পার্টির সমর্থক বা কোনো একটা ঘটনায় আপনি পক্ষ নিয়েছেন। কিন্তু তারপরে তো উই অল আর হিউম্যান বিং, মানুষ অনেক সময় ভুল করে। আমরা অনেক সময় নিজের অজান্তে নিজের পলিটিক্যাল ওপিনিয়ন আমরা এক্সপ্রেস করে ফেলি বা কোনো একটা ঘটনার পক্ষে বিপক্ষে আমরা অবস্থান নিয়ে ফেলি। এই ঘটনাগুলো যে হয় না তা না, কিন্তু কেউ যদি সেটা ভায়োলেট করে তখন তাদেরকে সেখানে এটা একটা ওয়ার্নিং দেওয়া হয়। এবং এমনও হয় যে যদি খুব চূড়ান্তভাবে ভায়োলেট করে, যেটা একেবারে বিবিসির এডিটোরিয়াল স্ট্যান্ডার্ডের সঙ্গে মানে এত বেশি কম্প্রোমাইজড যে সেটার মানে বিবিসি গ্রহণ করতে পারবে না, তখন তারা সেই অনুযায়ী তারা ব্যবস্থাও নেয়, সে নজিরও আছে। কিন্তু সার্বিকভাবে হচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়াতে ওই রকম কোনো কিছু আপনি অ্যাক্টিভিটি করতে পারবেন না যেটাতে করলে আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়। কারণ যেহেতু আপনি একজন সাংবাদিক, আপনি একজন রিপোর্টার, লোকে যদি মনে করে যে আপনি একজন পক্ষপাত দুষ্ট বা আপনি এক্সের পক্ষে, ওয়াইয়ের পক্ষে, এখানে শুধু আমি রাজনৈতিক পক্ষ বিপক্ষ বলছি না, বিভিন্ন সামাজিক ইস্যুতেও কিন্তু আমরা পক্ষ বিপক্ষ একটা ব্যাপার থাকে না, সামাজিক, ধর্মীয়, অনেক কিছুর মধ্যে। সো এটা যদি আপনার এক্সপ্রেস হয় তখন তো লোকে মনে করবে যে আপনি অবজেক্টিভ রিপোর্টিং আপনি করছেন না, তখন সেটাতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে এখানে নিজের মত প্রকাশের ক্ষেত্রে, মানে যেই মত প্রকাশের ক্ষেত্রে এটা আপনার খুব সমস্যা হতে পারে, প্রতিষ্ঠান হিসেবে বিবিসি ফেস করতে পারে সমস্যা, সেই জন্য এটাকে ডিসকারেজ করা হয়। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে জানতে চাই যে একজন সাংবাদিক একই সাথে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এবং সাংবাদিকতা একই তালে কি চলা সম্ভব কিনা? এটা নির্ভর করে মানে ব্যক্তির উপরে। আপনার যদি প্রফেশনাল ইন্টিগ্রিটি অনেক হাই হয় তাহলে আপনি পারবেন। যেমন আপনার যদি একটা রাজনৈতিক মতাদর্শ থাকে, আমার ধারণা যে আমরা কেউই রাজনৈতিক মতাদর্শের বাইরে নই, আপনিও নন, আমিও নই, XYZ কেউই না, সবারই একটা রাজনৈতিক মতাদর্শ আছে, মানে সেটা এভাবে হোক না অন্যভাবে হোক। কিন্তু আমি যেটা বলতে চাই যে আপনি ফেয়ার কিনা, আপনি অবজেক্টিভ কিনা। আপনার রাজনৈতিক মতাদর্শ থাকলে আপনি ভালোকে ভালো বলবেন, মন্দকে মন্দ বলবেন, তাতে অসুবিধা নেই তো। কিন্তু আপনার যদি রাজনৈতিক মতাদর্শ না থেকেও আপনি ভালোকে ভালো বলতে না পারেন, মন্দকে মন্দ বলতে না পারেন, তাহলে তো সেটা তো কোনো লাভ হবে না। সো আপনি যখন রিপোর্টিং করবেন, আপনি যখন সাংবাদিকতা করবেন, আপনি ফেয়ার কিনা, মানে আমি উদ্দেশ্যমূলকভাবে কাউকে ভিকটিম করছি কিনা, এগুলো হচ্ছে অনেক বড় বিষয়। যদি আমি উদ্দেশ্যমূলকভাবে কাউকে ভিকটিম না করি, আমি আমার ঘটনার কাভারেজের ক্ষেত্রে আমি অবজেক্টিভ থাকি, ফেয়ার থাকি,
তাহলে এখানে সমস্যা হওয়ার কথা না। বাট তারপর আমি মনে করি যে সাংবাদিকতা করলে ওপেনলি নিজের মানে রাজনৈতিক মতাদর্শটাকে প্রকাশ না করাই শ্রেয়, যদি আপনি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে থাকেন। আর আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক হন তাহলে তো কোনো অসুবিধা নাই। দীর্ঘ সময় আপনি বিবিসিতে সাংবাদিকতা করেছেন, এর মধ্যে বিশেষ কোন সংবাদটা আপনাকে বেশি উৎসাহিত করে এখনো, যেটার কারণে আপনি গর্ববোধ করেন? এটা আমি এই মুহূর্তে স্পেসিফিকলি বলতে পারবো না। এরকম অনেক ঘটনা আছে, মানে অনেক ক্রুশিয়াল মোমেন্টের সময় সাংবাদিকতা করেছে। যেমন একটা ঘটনা আছে যখন বাংলাদেশে 111 জারি হলো, জরুরি অবস্থা। ওই সময়টা খুব এক্সাইটিং ছিল। তারপরে এরপর বাংলাদেশে সিডর নামে একটা খুব বড় ঘূর্ণিঝড় হয়েছিল, বহু মানুষ মারা গিয়েছিল 1004 মতো উপকূল এলাকায়। খুবই একটা এক্সাইটিং এবং বেদনাদায়কও একই সঙ্গে ওই ঘটনাটা কভার করেছি, সেটা আমার মনে আছে। এছাড়া 2008 সালের ইলেকশন, এর পরবর্তীতে তো বহু ঘটনা আপনারা জানেন যে বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে। হ্যাঁ, অনেকগুলো বিষয় আর কি। ঠিক আমি এই মুহূর্তে স্পেসিফিকলি বলতে পারবো না যে কোন। আসলে আপনি যখন সাংবাদিক হিসেবে কভার করবেন, প্রত্যেকটা ঘটনা আপনার কাছে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। আপনি বিবিসির চাকরি ছেড়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় লন্ডনে বাংলাদেশের প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। হাই কমিশনে দায়িত্ব পালন করেছেন। সেই কূটনৈতিক অভিজ্ঞতা কেমন ছিল? আসলে আমারটা তো ফুললি কোনো ডিপ্লোম্যাটিক রোল ছিল না। এটা শুনতে মনে হয় যে এটার মধ্যে একটা ডিপ্লোমেসির ব্যাপার আছে, বাট ব্যাপারটা ওইরকম না। মানে আমার মেইন রেসপন্সিবিলিটি ছিল আসলে প্রেস উইংয়েরই ব্যাপার। কিন্তু আমি বলবো না, মানে আমি যেটা বলতে চাই যে আমার অভিজ্ঞতা ওখানে খুব একটা ভালো ছিল না। এই জন্য যেটা আমি নিজেও এক্সপ্রেস করেছি যে আমি সেখানে গিয়ে দেখলাম যে এই রোলের জন্য আসলে সেরকম কোনো কাজ সেখানে নেই। এবং এক পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের রোল বা পজিশন পোস্ট এটা বন্ধ করে দিলেও কোনো সমস্যা নেই। সো মানে যদি আমি কিছু কাজ করতাম তাহলে আমি বলতে পারতাম যে হ্যাঁ, আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। এখন যেহেতু আমি কাজ করি নাই, সেরকম কোনো মানে রোল ছিল না বা খুব বেশি কাজও ছিল না। সো আসলে এই অভিজ্ঞতাটা সুখকর অভিজ্ঞতা না। আমরা আমাদের অভিজ্ঞতা বলুন বা আমাদের পাওয়া বলুন, সব কিছু আমরা অর্জন করি কাজের মধ্যে। কাজ করলে আপনার ভুল হবে, শুদ্ধ হবে। আর যদি আপনার কাজ না থাকে তাহলে ভুল হওয়ার সুযোগ নাই, শুদ্ধ হওয়ার সুযোগ নাই। আপনি আপনার মতো চাকরি করবেন, বেতন গুনবেন। তো সেরকম একটা ব্যাপার আর কি। এখন এটা হয়তো সরকারি সিস্টেমটা এরকম, কিন্তু সরকারি সিস্টেমটা এরকম হওয়া উচিত না। আমার কাছে একটা এক্সপিরিয়েন্স এখানে আমি গেইন করেছি যে এই এক বছর আমার একটু দেখার সুযোগ হয়েছে যে গভর্নমেন্ট সিস্টেমটা কীভাবে রান করে। অবভিয়াসলি আমি যেখানে ছিলাম ওটা তো আর মাঠ প্রশাসন না, মাঠ প্রশাসন তো ডিফারেন্ট। বাট একটা ধারণা পাওয়া গেল, একটা ধারণা পেলাম। আপনি যেমনটা বলছিলেন যে সেরকম রোল প্লে করার সুযোগ আসলে খুব কম থাকে বা তেমন কিছু নাই আসলে। তারপরেও যেহেতু আপনি সাংবাদিক হিসেবে সেখানে ছিলেন, সাংবাদিক আগে ছিলেন, সাংবাদিকতার কারণে গেছেন, এই বিষয়টা নিয়ে আমার প্রশ্ন যে এই প্রেস মিনিস্টার পদটা বা এই জাতীয় কাজে সাংবাদিকদেরকেই কেন নিয়োগ দেওয়া হয় আসলে? দেখেন, বাংলাদেশে প্রথম যখন যে কোনো জিনিস চালু করা হয় এটার উদ্দেশ্যটা কিন্তু সৎ বা মহৎ থাকে। মানে আমার কাছে মনে হয় যে সরকারগুলো চায় মানে যে ডিসিশন নেয় কিছু হয়তো পলিটিক্যাল কনসিডারেশন থাকে, বাট মোরলেস মানে একটা ভালো উদ্দেশ্য থেকেই করা হয়। এটা হয়তো একটা চুক্তিভিত্তিক নিয়োগ এগুলো। তো সরকারি চাকরিতে কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগের একটা সিস্টেম আছে। একটা সার্টেন পার্সেন্টেজ আপনি চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারবেন বাইরে থেকে, যারা ক্যাডার সার্ভিসের অংশ না, বাট বাইরে থেকে তাদেরকে আপনি আনতে পারবেন। এটার উদ্দেশ্য ছিল যে বাইরের নলেজটাকেও এখানে কাজে লাগানো, যাতে করে সরকারি কর্মকর্তারাও বাইরের ওই সেক্টরে যারা এক্সপার্ট তাদের সঙ্গে কাজ করে, বা তারাও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কাজ করে একটা মানে জ্ঞানের আদান প্রদান বা সিস্টেমে বোঝার আদান প্রদান জিনিসটা হয়। মানে দ্য অবজেক্টিভ ওয়াজ ভেরি গুড মানে যখন এটাকে চালু করা হয়েছিল। এবং যেহেতু সাংবাদিকরা মিডিয়া ডিল করে অভ্যস্ত, তারা এই ক্ষেত্রে তাদের এক্সপার্টিজ আছে। সো তৎকালীন সরকার মনে করেছিল যে এটা হয়তো সাংবাদিকদেরকে এখানে নিয়োগ করলে তারা কাজটা বেটার করতে পারবে, ভালো করতে পারবে, যেহেতু তাদের অভিজ্ঞতা আছে। তো ওইখান থেকে এটা চালু হয়েছিল। এবং আমি যতদূর জানি যে উদ্দেশ্যটা ভালোই ছিল, কিন্তু আপনি জানেন যে আমাদের যে কোনো কিছু ভালো দিয়ে শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত আস্তে আস্তে এগুলোর পেছনে এত রাজনীতি, এত কিছু হয় যে শেষ পর্যন্ত এগুলো আর মানে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে থাকে না। এবং এখানে এইসব ক্ষেত্রেও তাই, সরকারি চাকরির ক্ষেত্রেও তাই। এক পর্যায়ে এগুলো এসে হয় কি যে পুরস্কার দেওয়ার একটা বিষয় হিসেবে হয়, বা অনেকে এখানে যেতে চায়, কিছুদিন কাজ করতে চায়। বাট আমার বিষয় হচ্ছে যে যারা ওয়ার্কিং জার্নালিস্ট, যারা ভালো সাংবাদিকতা করতে চায়,
তাদের এসব পদ পদবিতে না যাওয়াই ভালো। এখন আপনি বলতে পারেন আপনি তো গিয়ে এসছেন এখন বলছেন, কিন্তু আমার কথা হচ্ছে আমি তো না গেলে এটা বুঝতাম না। আচ্ছা, তাহলে সেটাই একটু জানতে চাই যে আপনি এই সরকারের এই পদটা পাওয়ার পরে আপনি দীর্ঘদিনের সাংবাদিকতাটা আপনি ছেড়েছেন ওই জায়গা থেকে, তাহলে এইটা আপনার দীর্ঘদিনের ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করে কিনা? অবশ্যই করে। আমি সেটা করেছে, আমি এটা স্বীকার করব। এবং আমি এটা এখন এইটাও বলতে আমার দ্বিধা নেই যে আমি যদি আমার প্রফেশনালি যদি কয়েকটা ভুল সিদ্ধান্ত নেই, এটা ছিল আমার জন্য একটা ভুল সিদ্ধান্ত। নতুন সরকার ক্ষমতায় আসছে, তারা আপনাকে সরিয়ে দিত, এই সংশয় থেকে নিজেই পদত্যাগ করেছেন নাকি অন্য কোনো কারণ আছে? না, ওনাদের সঙ্গে আমার এই ধরনের কোনো কথা হয়নি যে ওনারা আমাকে সরিয়ে দিত বা সরিয়ে দিলে কি হতো। হ্যাঁ, এই বিষয় নিয়ে ওনাদের সঙ্গে আমার কোনো কথা হয়নি, কারণ আমার তো ওইরকম বোঝা যায়। কারণ আমার সঙ্গে যাদের নিয়োগ হয়েছে তারা কিন্তু এখনো চাকরি করছেন। আচ্ছা, হ্যাঁ, ওনারা কিন্তু এখনো তাদের চাকরিতে আছেন, তো সরকার কিন্তু ওনাদের কাউকে এখনো সরাননি। সো যেহেতু সেটা এখনো বলবৎ আছে, হ্যাঁ, মানে ভবিষ্যতে কী হবে সেটা জানি না। সো ওই রকম কোনো বিষয় আমার ক্ষেত্রে ছিল না। আমি নিজেই বলেছি, আমি মন্ত্রীর সঙ্গে দেখা করে আমি ওনাকে বলেছি যে আমি আমার পার্সোনাল এবং ফ্যামিলি রিজনে আমি এখানে রিজাইন করতে চাই, এবং উনি এগ্রি করেছেন। সো এটা অ্যাবসলিউটলি আমার ব্যক্তিগত এবং পারিবারিক ব্যাপার, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমরা একটু সমসাময়িক ইস্যু নিয়ে আসতে চাই। টকশোগুলোতে আপনি সমসাময়িক ইস্যুগুলো নিয়ে কথা বলছেন। বিশেষ করে সম্প্রতি আমরা দেখেছি যে আপনি আপনার ফেসবুক পেজেও গুপ্ত যে চলমান ইস্যু, এটা নিয়ে আপনি ভিডিও বানিয়েছেন, নিয়মিত কথা বলছেন। এই গুপ্ত ইস্যুটা আপনার কাছে আসলে কেন গুরুত্বপূর্ণ মনে হলো এখন? না, আমার কাছে মানে ওই অর্থে গুরুত্বপূর্ণ মনে হয়নি। যেটা হচ্ছে যে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় অনেকে এটা নিয়ে কথা বলছে, বা বিএনপির লোকজন বা জামায়াতের লোকজন তারা বিষয়টা নিয়ে কথা বলছেন। সো আমার কাছে মনে হচ্ছে এটা নিয়ে আমি একটু আমার একটা অ্যানালিসিস দিই, দ্যাটস ইট, আর কিছু না। ওই ভিডিওতে আপনি এরকমটা বলেছেন যে এই গুপ্ত ইস্যুর কারণে বিএনপি এবং ছাত্রদল নিজেরাই নিজেদেরকে গুপ্ত হিসেবে সন্দেহ করছে, এরকম একটা কথাও আপনি বলেছেন। তো এই বিশ্লেষণ আসলে আচ্ছা, এটা হচ্ছে যে মানে আমি যেহেতু বহু বছর ধরে, প্রায় 2 দশক ধরে আমি পলিটিক্যাল রিপোর্টিং আমি করেছি। আমি আমার জীবনে যত রিপোর্টিং করেছি তার ম্যাক্সিমামই ছিল হচ্ছে রাজনীতি সংক্রান্ত আর কি, অন্য বিষয়ে করেছি। এখন এইটা আমি বলেছিলাম যে এটা আওয়ামী লীগের একটা এক্সপিরিয়েন্স নিয়ে, যে আওয়ামী লীগ দেখবেন যে 2014 সালের পর থেকে তারা অনেককেই তারা বা যাকে তাকে যে কোনো বিষয় নিয়ে যদি একটা সমালোচনা করা হতো, সেটাকেই তারা জামাত শিবির বলে তারা একটা ট্যাগ দিত, বা তাকে সেভাবে ব্র্যান্ডিং করার চেষ্টা করতো। এনিথিং, আপনি বাজার ব্যবস্থা নিয়ে সমালোচনা করবেন, বলতো এ শিবির। আপনি রাস্তা সড়ক দুর্ঘটনা নিয়ে সমালোচনা করবেন, বলবো এই যুদ্ধাপরাধীর বিচার চায় না। আপনি বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সমালোচনা করবেন, বলে এই জামাত। মানে হোয়াট এভার, আপনি বলেন যে দেশে নির্বাচন ঠিকঠাক মতো হচ্ছে না, বলতো এ তো শিবির করে। তো এটা তো আওয়ামী লীগ করেছে। এক পর্যায়ে তারা এটা করতে করতে তারা নিজেদের দলের লোকজনকে সন্দেহ করা শুরু করলো। যেমন আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য ছিলেন অধ্যাপক মোশা আরেফিন সিদ্দিক। আরেফিন সিদ্দিক উনি আমার শিক্ষক, সরাসরি শিক্ষক। তো ওনার কিন্তু আওয়ামী লীগ অ্যাফিলিয়েশন নিয়ে কোনো প্রশ্ন ছিল না। তো একবার আপনার খেয়াল থাকবে যে হোলি আর্টিসানে একটা ঘটনা ঘটলো, জঙ্গি হামলার ঘটনা ঘটলো। ওই দিন বিকেলবেলা ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রকাশনাকে কেন্দ্র করে আরেফিন সিদ্দিকের এগেইনস্টে ছাত্রলীগ মিছিল করেছে, তার বাসা ঘেরাও করেছে, এবং সেখানে স্লোগান দেওয়া হয়েছে যে আরেফিন সিদ্দিক জামায়াত করে। তো আরেফিন সিদ্দিকের মতো লোককেও ছাত্রলীগ বা যুবলীগের বা আওয়ামী লীগের কাছ থেকে শুনতে হয়েছে যে তিনি জামাত করেন। সেটা তখন আওয়ামী লীগকে না ইন্টারনালি ব্রেক করে দিয়েছে। আপনি দেখেন যে 5ই আগস্টের পর যখন আওয়ামী লীগের তার এই সময়টা যখন পতন হলো, এখন আওয়ামী লীগের নিজেদের লোক নাই, এখন তাদের ভিতর থেকে অনেক জামায়াত, অনেক শিবির বের হচ্ছে। সো ওই উদাহরণটাকে আমি নিয়ে আমি বিএনপিকে বলেছিলাম যে বিএনপি এখন যেটা বলছে, বিএনপি যে কথাগুলো বলছে জামাতকে গুপ্ত বা জামাত অন্যদের সঙ্গে মিলেমিশে আছে, কথাটা হয়তো ভুল না, মানে হয়তো না, এটা ভুলই না, এটা সত্যি। কিন্তু ব্যাপার হচ্ছে আপনি যখন একটা এই ধরনের ন্যারেটিভ দাঁড় করাতে চান, এটা ডেঞ্জারটা হচ্ছে কি জানেন, এটা ডেঞ্জারটা হচ্ছে এটা একসময় আপনাকে ব্যাকফায়ার করবে, এটা আপনার দিকে ঘুরে আসবে। এখন সবাই বলবে যে আপনি দেখবেন যে সরকারকে যে কেউ সমালোচনা করুক, সে তাকে বলবে যে এ হচ্ছে গুপ্ত, এই জামায়াত করে, এই শিবির করে, ওই সে আগের পুরনো ব্যাপারটা। এবং বিএনপির ভেতরে উইদিন মানে বিএনপির ভেতরে গ্রাসরুটস লেভেল পর্যন্ত দেখুন, আমার সঙ্গে আমি যেহেতু মানে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় অনেক রিপোর্টিংয়ে গিয়েছি, বিএনপির লোকজন অনেকের সঙ্গে জানাশোনা, তৃণমূল পর্যায়ে তাদের ভেতরে এটা নিয়ে একটা সংশয় তৈরি হয়ে গেছে। তারাও দলের
অনেক খারাপ কিছু তারা সমালোচনা করতে সাহস পায় না, কোনো কিছু বলতে সাহস পায় না, কারণ কখন জানি আবার তাকে বলা হয় যে এ তো শিবির করে বা গুপ্ত। তো এটা তো বিএনপির মতো দলকে ইন্টারনালি ভেঙে ফেলবে। একটা দল এখন ক্ষমতায় এসছে মাত্র 2 মাস হলো, তারা এই ন্যারেটিভের মধ্যে ঢুকবে কেন? আওয়ামী লীগ তো এটার মধ্যে ঢুকেছিল 5 বছর পরে, তাই না? যুদ্ধাপরাধের বিচার টিচার এগুলো শেষ হয়ে মানে ওই টাইমটার মধ্যে বা তার উপরে। তাহলে বিএনপি যে এখন থেকে শুরু করলো এটা, তাহলে এই দলের জন্য এটার কনসিকুয়েন্স কি দাঁড়াবে শেষ পর্যন্ত? আমি ওই প্রেক্ষাপট থেকে জিনিসটাকে বলেছি আর কি, যে আপনারা নিজেদের মধ্যে কোনো বিভেদ তৈরি করবেন না। নির্বাচনের পরে আমরা দেখেছি বিভিন্ন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বা বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে, বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে, যেটাকে মত প্রকাশের স্বাধীনতা বলবেন কিনা সেটা বলতে পারেন। তো এই যে এখনো যে এইভাবে গ্রেফতার করা হচ্ছে, ছেড়েও দেওয়া হয়েছে কাউকে কাউকে, এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? না, এক একটা গ্রেফতারের ঘটনা তো এক এক কারণে, কেউ কেউ তাদের সোশ্যাল মিডিয়াতে শালীনতার মাত্রা অতিক্রম করে গেছেন, আবার কোথাও কোথাও আমি দেখলাম যে কয়েকটা ক্ষেত্রে হয়তো শুধুই সমালোচনার কারণে গ্রেফতার হয়েছে। আমি মনে করি যে সমালোচনা হবে আনলিমিটেড। আপনি আমার আনলিমিটেড সমালোচনা করতে পারবেন, যত ইচ্ছা সমালোচনা করতে পারবেন, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, তথ্য দিয়ে, কিন্তু আমাকে গালি দেওয়ার রাইট আপনার নাই। আপনি যদি আমাকে গালি দেন, স্ল্যাং ইউজ করেন, তাহলে আমার পূর্ণ অধিকার আছে সেটার বিরুদ্ধে আইনি প্রতিকার পাওয়ার। অর্থাৎ সমালোচনা করতে হবে যৌক্তিকভাবে। আপনি আমাকে অযৌক্তিকভাবেই সমালোচনা করেন, তাতেও আমি মাইন্ড করব না, কিন্তু আপনি আমাকে গালি দিতে পারবেন না। যদি আপনি আমাকে গালি দেন, দেন আমারও রাইট আছে যে আপনাকে চেস করার। আমি বিষয়টাকে ভেবে দেখি, আপনি আমার সমালোচনা করবেন যৌক্তিকভাবে হোক, অযৌক্তিকভাবে হোক, আজগুবি হোক, ক্রিটিসিজম ইজ ক্রিটিসিজম, কিন্তু আমি ওই শব্দগুলো ব্যবহার করতে চাই না। আপনি যদি আমাকে ওই ধরনের শব্দ ইউজ করেন যেগুলোকে আমরা স্ল্যাং বলি, তাহলে তো আমি কেন বসে থাকবো? আমিও হয়তো আপনাকে একই ভাষা ব্যবহার করব, অথবা আমি এটা আইনি প্রতিকার চাইব। আপনি আরেকটা বিষয় নিয়ে ফেসবুকে প্রতিবাদমূলক ভিডিও বানিয়েছেন, সেটা হচ্ছে রাজশাহীর শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার যে ঘটনা। ওখানে আপনি অনেক বিষয় তুলে ধরেছেন। আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়, সেটা হচ্ছে যে আসলে ওই ঘটনা তো আমরা দেখেছি সকালের দিকে একরকমভাবে প্রকাশ পেল, বিকেলের দিকে ঘটনার উল্টো চিত্রটা প্রমাণ পেল। প্রশ্ন হচ্ছে যে কিন্তু এই ঘটনাটা ঘটছে কার সাথে? একজন বিএনপি নেতার সাথে। তো যারা সরকারে থাকে সেই দলের লোকজনের সাথেই এই বিষয়গুলো কেন হয় আসলে? আগের সরকারের সময়, এখনকার সরকারের সময়, অর্থাৎ ক্ষমতাসীনদের সাথে এটা হয় কেন আসলে? এটার রাজশাহীর ঘটনাটা যদি দেখেন, আমি কিন্তু ঘটনাটা পুরো বলেছি, যে শুরুতে আমি বলেছি যে বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে যে ওই মহিলা আগে ওনাকে চর মেরেছে, এরপর এই ঘটনা ঘটেছে। এবং আমি কিন্তু এটাও বলেছি যে ঘটনা কে শুরু করলো আর কে এগিয়ে নিল সেটা বিষয় না, এটা একটা মানে ইম্পার্শিয়াল একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার, এবং দুজনেরই সাজা হওয়া দরকার যদি সেরকম তাদের ইনভলভমেন্ট থাকে। এই হচ্ছে আমার ওইটার ব্যাপার। আর দ্বিতীয় কথা যে আপনি যেটা বললেন যে মানে সরকারগুলো কেন ক্ষমতাসীন, দেখুন ক্ষমতাসীন আমাদের এখানে যেটা হয় যে যখন যে দল ক্ষমতায় থাকবে তাদের ওই যে লোকাল পর্যায়ের পলিটিক্যাল টাউটরা দে ওয়ান্ট টু কন্ট্রোল এভরিথিং। তারা স্কুল কন্ট্রোল করতে চায়, তারা মাদ্রাসা কন্ট্রোল করতে চায়, তারা বাজার কন্ট্রোল করতে চায়, তারা রাস্তা কন্ট্রোল করতে চায়। তারা মনে করে যে সব অধিকার তাদের, এবং লোকেও তাদেরকে অনেক ক্ষমতাবান মনে করে। ধরেন আপনি কথার কথা এই যে একটা ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে আপনি সম্পৃক্ত, আপনি হয়তো ক্ষমতার চর্চা ওইভাবে করছেন না, কিন্তু বাংলাদেশের সামাজিক বৈশিষ্ট্য এমন যে লোকে আপনাকে মনে করবে যে আপনি ক্ষমতাবান, এবং সারাক্ষণ এসে আপনার কাছে বসে থাকবে, আপনাকে বিভিন্ন বিষয়ে ইনভলভ করার চেষ্টা করে আপনার প্রতি একটা পারসেপশন ক্রিয়েট করা হবে যে ইউ আর এ ভেরি বিগ থিং, আপনাকে ছাড়া কোনো কিছুই হচ্ছে না, হয়তো আপনি এটা চাচ্ছেনও না। সো এই ব্যাপারগুলো কিন্তু ঘটে, এটা আমাদের সেন্ট্রাল পর্যায়ে ঘটে, একেবারে মাঠ পর্যায়েও সেখানে ঘটে। সো এইসব কারণে হচ্ছে যে আমাদের সব জায়গায় দেখবেন এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন, যে সব কিছু ক্ষমতাসীনরা কন্ট্রোল করতে চাইবে, তো সেখান থেকে এইসব সমস্যার সূত্রপাত হয় আর কি। আপনি ইতোপূর্বে বিবিসিতে থাকাকালীন সময় অনেক সংবাদ কাভারেজ দিয়েছেন, বিশেষ করে নির্বাচনগুলো কাভারেজ দিয়েছেন, অভিজ্ঞতার কথা বলছিলেন। এইবারের নির্বাচনটা আপনার দৃষ্টিতে কেমন হয়েছে? আমি তো এবার নির্বাচনের সময় দেশে যেহেতু ছিলাম না, আর আমি যেহেতু ফিল্ড রিপোর্টিং করিনি, আমি আসলে অত খুঁটিনাটি বলতে পারবো না। আমি সেকেন্ডারি ইনফরমেশন বলবো। আমি যাদের সঙ্গে কথা বলেছি নির্বাচন নিয়ে কারো মনে কোনো প্রশ্ন ছিল না, এবং যত ইন্টারন্যাশনাল মিডিয়া বলুন বা অর্গানাইজেশন বলুন, এই যে গতকালকেই তো মানে ইউরোপীয় ইউনিয়ন বললো যে এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই, কয়েকদিন আগে বললো।
সো কেউ এটা নিয়ে তো কোনো প্রশ্ন তুলছে না। আমি বলবো যে বাংলাদেশে 100% একেবারে সুষ্ঠু নির্বাচন কখনো হয় নাই, হবেও না। কিন্তু আমি একটা টার্ম ইউজ করি যে এটা গ্রহণযোগ্য কিনা, মানে যা কিছু অনিয়ম যদি হয়েও থাকে দুই একটা, সেটার কারণে ফলাফল প্রভাবিত হতো কিনা, না হতো না। সো এটা গ্রহণযোগ্য। আপনি যেহেতু নির্বাচনের সময় দেশে ছিলেন না, নির্বাচন পরবর্তী বিষয় নিয়ে জানতে চাই। নির্বাচন পরে 11 এপ্রিল আপনি পদত্যাগ করেছেন, দেশে এসেছেন। তারপরেও তার আগের অবস্থা তো নিশ্চয়ই আপনি গণমাধ্যমে জেনেছেন, বিভিন্ন মাধ্যম থেকে আপনি জেনেছেন। নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত সরকারের সার্বিক কার্যক্রমকে কিভাবে মূল্যায়ন করবেন? না, দিস ইজ টু আর্লি টু অ্যাসেস। এটা এত মানে কম সময় যে সরকারের কার্যক্রম মূল্যায়ন করার জন্য মাত্র 2 মাস। আমি যে কোনো সরকারকে আমি 6 মাসের আগে মূল্যায়নই করতে চাই না। আচ্ছা, এখন আরেকটা বিষয় নিয়ে খুব বিতর্ক চলছে, বিশেষ করে গণভোট, জুলাই সনদ, এই জাতীয় বিষয়গুলো সংসদেও যেমন বিতর্ক চলছে, সংসদের বাইরেও চলছে। এই বিতর্কর পরিণতি আসলে কি হতে পারে? এটা নির্ভর করবে যেটা কোন দিকে যাবে। বিএনপি তো বলছে, মানে বিএনপিকে জামায়াত ইসলামী বা তার এলাইরা দেখানোর চেষ্টা করছে যে বিএনপি এগুলো কিছু করবে না। ওটার হয়তো কিছু বাস্তব ভিত্তিও আছে, কারণ বিএনপি নেতারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন। এক্স একটা কথা বললে ওয়াই আর একটা কথা বলেন, যার কারণে এটা সংশয় তৈরি হয়। খুব ভালো কথা, কিন্তু আমি মনে করতে চাই যে বিএনপিকে একটা বেনিফিট অফ ডাউট আমি দিতে চাই, এবং বিএনপি হয়তো এগুলো বাস্তবায়ন করবে। যেটা জুলাই সনদের কথা তো প্রধানমন্ত্রী নিজেই বললেন যে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে। কিন্তু ব্যাপার হচ্ছে জুলাই সনদ একটা জিনিস, যেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা সহ, আর গণভোট হচ্ছে আরেকটা জিনিস। মানে বাংলাদেশে তো প্রায় 68% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। সো আমি মনে করি যে এর উপরে আর কোনো কথা থাকতে পারে না। আপনি জুলাই সনদের নোট অফ ডিসেন্ট যাই দেন না কেন, এটা সব কিছুই বাতিল জনগণের রায়ের মাধ্যমে। এবং বিএনপি গণভোটের এই যে রেজাল্ট, এটাকে অবজ্ঞা করে তারা রাজনৈতিক আত্মহত্যার মতো একটা পথ বেছে নেবে না, এটাই আমি আশা করব। যদি তারা সেই পথে হাঁটে, গণভোটের রায়কে তারা আউটরাইটলি রিজেক্ট করে মনে করে যে না আমরা এটা মানব না, তাহলে এটা বিএনপির জন্য ইন ফিউচারে এটা রাজনৈতিক আত্মহত্যা ছাড়া আর কিছুই হবে না, এটা আমি মনে করি। এবং আমার ধারণা যে বিএনপি একটা প্রুডেন্ট পলিটিক্যাল পার্টি, ভেরি ম্যাচিউরড পলিটিক্যাল পার্টি, তারা আত্মহত্যার পথে হাঁটবেও না। এই ইস্যু নিয়ে কিন্তু একজন বিএনপি নেতা বলেছিলেন সংসদের শুরুর দিকেই যে বিষয়টা, বক্তব্যটা এরকম ছিল যে আমরা গণভোটে হার পক্ষে বক্তব্য না দিলে হয়তো ভোট দিত না মানুষ, এরকম একটা কথা কিন্তু তারা বলেছেন। এই বিষয়টা কিভাবে দেখছেন আসলে? এখন এটা যদি কোনো, তারা তো ক্যাম্পেইন করেছেন হ্যাঁ পক্ষে, আবার এটাও ঠিক যে বিএনপির অনেক নেতা লোকালি কিন্তু নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছেন, এটা আমরা দেখেছি। এবং তখন নির্বাচনী প্রচারণার সময় তারেক রহমান সাহেব মনে হয় এক বা একাধিকবার হায়ার পক্ষে ভোট দেওয়ার জন্য কথা বলেছেন, বিএনপি সেন্ট্রাল লিডারশিপও কথা বলেছেন। এখন এটাকে পাশ কাটিয়ে যাওয়া বা উপেক্ষা করাটা বিএনপির জন্য ঠিক হবে না। মানে আমি আবারও বলছি যে এটা ঠিক হবে না। আপনারা চান বা না চান তাতে কিছু এসে যায় না, জনগণ কি চেয়েছে সেটাই হচ্ছে বড় কথা। আপনি যেহেতু বিভিন্ন সময় রাজনৈতিক বিশ্লেষণও করে থাকেন, রাজনীতি নিয়ে আলোচনাও করে থাকেন, সেই জায়গা থেকে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, জুলাই গণ অভ্যুত্থান যেটা হয়েছে, সেখানকার পরিস্থিতি, বিগত দিনে আওয়ামী লীগের কার্যক্রম এবং এখনকার আওয়ামী লীগের কার্যক্রম, তাদের কথাবার্তা সব মিলিয়ে বাংলাদেশে আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি কেমন হতে পারে মনে হচ্ছে? দেখুন, আওয়ামী লীগের রাজনীতি কেমন হবে এটা নির্ভর করবে আওয়ামী লীগ কী চায় তার উপর। আওয়ামী লীগ যদি মনে করে যে তারা বাংলাদেশের রাজনীতিতে তাদের একটা নিজস্ব তাদের ওয়ে থাকবে, তারা এখানে ফিরে আসার, তাহলে সেই রাস্তা হয়তো তারা খুঁজে বের করতে পারবে। বাট আমার কাছে একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে আওয়ামী লীগ বা শেখ হাসিনা যতদিন পর্যন্ত ইন্ডিয়া থেকে অপারেট করবে ততদিন পর্যন্ত বাংলাদেশে তাদের কোনো ফিউচার নাই। আপনি দেখেন শেখ হাসিনা যদি ইন্ডিয়াতে পালিয়ে না গিয়ে বা ইন্ডিয়াতে আশ্রয় না নিয়ে তিনি যদি ব্রিটেনে আশ্রয় নিতে পারতেন বা তিনি যদি অন্য কোনো দেশে আশ্রয় নিতে পারতেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা আজকে হয়তো ভিন্ন হতো। এবং শুধু শেখ হাসিনা না, এন্টায়ার আওয়ামী লীগের লিডারশিপ ভারতে অবস্থান করছে। সো ভারতে যতদিন পর্যন্ত অবস্থান করে তারা বাংলাদেশে পলিটিক্স করতে চাইবে, তারা সফল হবে না। তারা সফল হবে তখন যদি তারা ভারত থেকে অন্য কোথাও গিয়ে সেখান থেকে কামব্যাক করার চেষ্টা করে। এটা আমার ধারণা, আমি হয়তো ভুলও হতে পারি, কিন্তু আমার ধারণা আমি ভুল না। কারণ বাংলাদেশের মধ্যে, এটা আপনার স্বীকার করতে হবে, মানুষের মধ্যে নানা কারণে একটা প্রবল ভারত বিরোধী মনোভাব আছে, সেটা যে কোনো কারণেই হোক।
এটা পজিটিভ না নেগেটিভ আমি সেটাও বলছি না, কিন্তু আছে। সো আওয়ামী লীগ যতদিন পর্যন্ত ভারত থেকে অপারেট করার চেষ্টা করবে, মানুষ মনে করবে যে এটা ভারত এটা করাচ্ছে। তারপরে বাংলাদেশে কি এর প্রভাব পড়বে? মানে যদি একটু স্পষ্ট করে বলি যে সম্প্রতি আমরা দেখেছি যে ডাকসু নেতাদের সাথে একটা ভুয়া স্ক্রিনশট পোস্ট করাকে ঘিরে ছাত্রদল নেতাকর্মীদের একটা ঝামেলা তৈরি হয়েছে শাহবাগে, কিন্তু পরে দেখা গেল যে সেটা ছাত্রলীগের একজন সেটা পোস্ট করেছিল প্রথমে, অথচ ঝামেলাটা হলো শিবির ছাত্রদল বা ডাকসু বা ছাত্রদলের মধ্যে। তাহলে এইটা কি প্রভাবিত করছে কিনা? এটা প্রভাবিত তো কিছু করবে, কিছু ডিস্টেবিলাইজেশন তো হবে, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, যদি বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামায়াত ইসলামী অথবা বিএনপি অথবা জামায়াত এরা যদি আওয়ামী লীগকে কোনো স্পেস ক্রিয়েট করে না দেয়, তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে স্পেস ক্রিয়েট করা অত সহজ হবে না, খুব কঠিন হবে যদি তারা স্পেস না দেয়। আর যদি তারা দেয় তাহলে খুব ইজি হবে, এটা বুঝতেই পারছেন। একটা হেল্প তাদের লাগবে, হ্যাঁ, এবং একই সঙ্গে তাদের সেই ওইটাও লাগবে যে দে শুডন্ট অপারেট ফ্রম মানে ইন্ডিয়া থেকে তাদেরকে অপারেট করতে হবে না, তারা যদি অন্য কোথাও থেকে অপারেট করতে পারে ওইটা তাদের জন্য ভালো হবে। যেই প্রজন্ম গত জুলাই গণ অভ্যুত্থানে সাবেক সরকার প্রধান শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছেন, সেই প্রজন্ম মধ্যে কি এখন এই যে 1.5 বছর বা 2 বছর পর এখন সেই আবেগ বা সেই দেশের প্রতি মায়া মমতা আছে কি মনে হয় আপনার কাছে? আমার তো মনে হয় আছে। দেখেন, গণ অভ্যুত্থান বা ওই ধরনের আবেগ এটা কিন্তু আপনি তো প্রতিদিন দেখবেন না, প্রতি সপ্তাহেও দেখবেন না, প্রতি মাসেও দেখবেন না, প্রতি বছরও দেখবেন না। এগুলো ঘটে হচ্ছে 1.5 যুগ 2 যুগ পরে একবার। দেখবেন যে 20-25 বছরে এই ধরনের ঘটনা একবার ঘটবে। কিন্তু এর অর্থ না যে মানুষ প্রতিদিন রাস্তায় নেমে আসবে, এবং এর অর্থ এই না যে মানুষ ওটাকে ভুলে গেছে। মানুষ যখন সুযোগ পাবে বা তারা যদি মনে করে যে না আমার রাইটসটা ঠিকমতো প্রোটেক্টেড হচ্ছে না, তখন তারা আবার সেই ধরনের পথ বেছে নেবে। কিন্তু আপনি ওই ধরনের ঘটনা প্রতিদিন এক্সপেক্ট করতে পারেন না, ওটা হবেও না। যেহেতু একটা পরিবর্তনের আশা নিয়েই জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে, বিশেষ করে যদি রাজনৈতিক নেতাদের কথা বলি, তাদের মধ্যে কি কোনো গুণগত পরিবর্তন আপনি দেখেছেন? কতখানি দেখেছেন? এখন এটা তো ইন্ডিভিজুয়ালি মানে এক একজনের বিষয়টা এক এক রকম, সামগ্রিকভাবে মানে সামগ্রিকভাবে এটাকে আসলে ওই যে যেটা এটাকে জেনারেলাইজ করার কোনো সুযোগ নাই। কিন্তু আমি দেখেছি যে আপনি অনেক পলিটিশিয়ান আছে, তারা কিন্তু মনে করে যে বাংলাদেশে একটা পরিবর্তন হওয়া আমাদের দরকার। এখন পরিবর্তন তো কোনো বায়বীয় বিষয় না, ইটস নাথিং অ্যাবস্ট্রাক্ট। পরিবর্তন হচ্ছে যে এটা দেখা যায়, এটা মেজার করা যায়, তাই না, এবং সেটার ফলাফল উপভোগ করা যায় বা দেখা যায়। সো ওইরকম আছেন, অনেকেই আছেন। আবার অনেকেই মনে করেন যে এটা আমি ওভারঅল আমাদের সোসাইটির ব্যাপার আর কি। একটা গ্রুপ তো আছে, তারা মনে করে যে তাদের কাছে ফ্যাসিস্টও কিছু না, রাজাকারও কিছু না, অন্য কোনো কিছু না, তাদের কাছে টাকাটাই মুখ্য, তাদের কাছে ব্যবসাটাই মুখ্য। তারা একসময় আওয়ামী লীগের সঙ্গে মিলে চলতো, এখন তারা বিএনপির সঙ্গে মিলে চলছে। তারা নামে বিএনপি ছিল কিন্তু আওয়ামী লীগের সঙ্গে মিলে চলতো, তখন তারা 80 টাকা ইনকাম করেছে, এখন তাদের দল ক্ষমতায় আসছে, এখন তারা 100 টাকা ইনকাম করছে। এদের কাছে আইডিওলজি কোনো ব্যাপার না, এরা এগুলোকে কেয়ারও করে না, তাদের কাছে টাকাটা মুখ্য। হ্যাঁ, তারা এখন আওয়ামী লীগের লোকজনের সাথে আবার মিলে চলছে বা তাদেরকে নানাভাবে সেভ করছে, সেটা করতে পারে। এটা আওয়ামী লীগের মধ্যেও আছে, এটা অন্য জামায়াতের মধ্যেও আছে, সেম জিনিস। আমি মনে করি যে যদি জেনারেলাইজ আমরা না করি, কিন্তু একটা অংশের মধ্যে তো পরিবর্তন আসেনি, এটা ঠিক, কিন্তু আরেকটা অংশ মনে করে যে না, কিছু আমাদের আসলে করা দরকার এবং সাম পজিটিভ চেঞ্জেস শুড টেক প্লেস, এরকম একটা ব্যাপার আছে, এটা মনে করা হয়। আপনি যেহেতু অন্তর্বর্তী সরকারের একটা অংশে ছিলেন, সরাসরি সরকারই ছিলেন, তো সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারের কাছে আপনি ব্যক্তিগত জায়গা থেকে প্রত্যাশা কতটুকু ছিল এবং কতটুকু পূরণ হয়েছে? দেখেন, আমি অন্তর্বর্তী সরকারের অংশ ছিলাম, আমি তো কোনো পলিসি ডিসিশন নেওয়ার ক্ষমতা আমার ছিল না। আমার তো এমন না যে আমি কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো সরকারেরকে কোনো কিছু প্রভাবিত করতে পেরেছি বা আমার হাতে কোনো ক্ষমতা ছিল এই সিদ্ধান্ত নেওয়ার, কোনো কিছুই ছিল না। এখন অন্তর্বর্তী সরকারের অংশ ছিলেন এই কথাটাকে যেভাবে বলা হয়, তাহলে বাংলাদেশের এই যে কত 20 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, তারাও কিন্তু অন্তর্বর্তী সরকারের অংশ ছিল। সো আমি ওরকম মধ্যম সারির একজন কর্মকর্তা ছিলাম, আমি কোনো পলিসি ডিসিশনের সঙ্গে জড়িত ছিলাম না। সো এখানে ওই বিষয়টা খাটে না। বাট হ্যাঁ, আমার নিজস্ব তো
কিছু মতামত আছে অন্তর্বর্তী সরকারের বিষয়ে, সেটা সব সরকারের বিষয়েই আছে। মানে আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা ইটস ট্রু যে দে কুডন্ট ডু মেনি থিংস, তারা অনেক কিছু করতে পারে না। দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট দে ডিডন্ট ডু এনিথিং। যদি নির্দিষ্ট মানে দুই একটার কথা ব্যাপারটা বলেন যে- এরকম না যে তারা কিছুই করে নাই। আবার হ্যাঁ, তারা হয়তো অনেক কিছু করতে পারে নাই, কিন্তু তারা কিছুই করে নাই, এরকম না। যেমন ধরেন এই গভর্নমেন্ট আসার পরে, মানে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে প্রথম কথা বাংলাদেশে কি ছিল? শান্তি শৃঙ্খলা একটা এস্টাবলিশ করা, একটা দেশে পুলিশ ফোর্স নাই, হ্যাঁ, মানে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে না, হ্যাঁ, অন্যান্য ফোর্সগুলো তারা নিষ্ক্রিয়, তাদের জন্য তারা বিরাট চ্যালেঞ্জ ছিল, তাই না? সো এগুলোকে ফিক্স করা তাদের একটা বড় কাজ ছিল। এই যে তারা এতগুলো অধ্যাদেশ করলো, যেগুলো এতগুলো মানে অধ্যাদেশের ড্রাফটিংগুলো তারা করলো, যেটা তো এই গভর্নমেন্টও এসে তারা অনেকগুলোই তারা বাস্তবায়ন করেছে। তো এগুলো কি কাজ না? একটা নির্বাচন আয়োজন করলো কোনো রকমের প্রশ্ন ছাড়া, এটা কি তাদের কাজ না? বাংলাদেশের 20 বছরের মধ্যে তো একটা ভালো নির্বাচন হলো, 25 বছরের মধ্যে, তো এটা তো কাজ, এটা অনেক বড় কাজ। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশকে একটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া সাকসেসফুলি। তো ওইটা যদি আপনি চিন্তা করেন, এর বাইরে তো তাদের আর কোনো কাজ থাকতে পারে না। তারপরেও বিশেষ কোনো প্রত্যাশা ছিল কিনা, যে এই প্রত্যাশাটা আসলে অনেক বেশি চাওয়া ছিল যেটা করতে পারে না, আমি কারো কাছে খুব বেশি প্রত্যাশা রাখি না, কারণ আমি বিষয়গুলোকে প্র্যাকটিক্যালি চিন্তা করতে চাই। আমি ধরেন কারেন্ট গভর্নমেন্টের কাছে আমার খুব বেশি প্রত্যাশা নাই যে তারা অনেক কিছু করে ফেলবে, কারণ বাংলাদেশের যে কোনো পরিবর্তন বা যা কিছু আপনি বলেন না কেন, এটার সঙ্গে শুধু রাজনৈতিক দল জড়িত না, এটার সঙ্গে দেশের সাধারণ মানুষেরও একটা সম্পৃক্ততা থাকার প্রয়োজন আছে। সো আমি সব কিছু রাজনৈতিক দলের কাছে এক্সপেক্ট করে বসে থাকবো তারা সব কিছু করবে বা সরকারি সব কিছু করবে, সেটা আমি মনে করি না। সরকারের কাছে শুধু আমার একটাই চাওয়া, সরকার যেন যেচে পড়ে মানুষের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। বাংলাদেশের গণমাধ্যম এবং সাংবাদিকতা নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা বেশ আছে, বিশেষ করে বায়াসড হয়ে যে সাংবাদিকতা করা। আপনি নিশ্চয়ই এই অভিজ্ঞতা আপনার আছে, দেখেছেন আপনি। তো যদি পরিস্থিতি এমন হয়, এটা আসলে কেন হয়? একই সাথে জানতে চাই, যদি এই পরিস্থিতি থাকে তাহলে তরুণরা কি সাংবাদিকতায় আসার আশা হারাবে কিনা? বাংলাদেশের সাংবাদিকতার এখনকার যে পরিস্থিতি বা যেটা বলছেন, এটা বরাবর এটাই ছিল, সব প্রফেশনেই এটা আছে। আপনি আইনজীবীদের মধ্যে যান, দেখবেন না এটা নাই, ডাক্তারদের মধ্যে যান, এটা নেই, সরকারি কর্মকর্তাদের মধ্যে যান, আছে না এরকম? সব প্রফেশনে আছে, সাংবাদিকদের মধ্যেও আছে। সো এটাকে আলাদাভাবে খুব হাইলাইট করার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না আর কি। এটা আমাদের ওভারঅল একটা নেশনের কালচার। এই জায়গা থেকে উত্তরণের কোনো উপায় আছে কিনা, দেশের স্বার্থে আপনার কোনো পরামর্শ? না, উত্তরণের উপায় তো ডেফিনেটলি আপনি যত বেশি প্রফেশনালিজম মেনটেন করবেন, আপনার যত বেশি মত প্রকাশের স্বাধীনতা এবং প্রফেশনালিজম ডেভেলপ করবেন, তত বেশি এই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ, এটাই হচ্ছে একমাত্র উপায়। আচ্ছা, আরেকটা বিষয় এর সাথেই রিলেটেড, সেটা হচ্ছে যে দর্শকদের উদ্দেশ্যে ভুল তথ্য, অপতথ্য, ইনফরমেশন, মিস ইনফরমেশন, যেটাই বলি আমরা, এই জায়গা থেকে আসলে ফেরার কোনো উপায় আছে কিনা? আপনার কোনো টিপস? এখন ডিসইনফরমেশনের জন্য, ডিসইনফরমেশন আমি মনে করি যে যদি কেউ ডিসইনফরমেশন ছড়ায়, তার শাস্তির মুখোমুখি হওয়া উচিত। এবং এটার জন্য একটা, এখন এটার যেটা হয় কি, যে আপনি তাকে জেলে পুরে দিয়েন না, জেলে ভরে দিয়েন না, এটার জন্য যে আপনি একটা ফাইন সিস্টেম করেন, জরিমানা, যে আপনি একটা ডিসইনফরমেশন ছড়িয়েছেন, হ্যাঁ, আপনাকে 20,000 টাকা জরিমানা করা হবে। জরিমানা কিন্তু একটা বড় জিনিস। আপনি একজন লোককে যখন ধরে কারাগারে ঢুকিয়ে দিচ্ছেন, তখন ওটা যে মানে ইম্প্যাক্টটা হয়, ওটাকে যেভাবে দেখা হয় যে এই যে দেখো মত প্রকাশের স্বাধীনতার জন্য এরকম করা হয়েছে, ব্যাপারটা কিন্তু যদি আপনি জরিমানার মধ্যে রাখেন, তখন কিন্তু ব্যাপারটা ওরকম থাকে না। এবং আপনি দেখেন যে জরিমানা করলে বিভিন্ন ধাপে ধাপে এই মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশনের জন্য এটা অনেকটা কমে আসবে। কারণ সরকারও কিন্তু বা অনেকেই মামলা করাটা ঝামেলা, মামলা করলে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়, হ্যাঁ, এবং এসব মামলা কিছু হয়ও না। বাট আপনি যদি ওই কিছু ডেটারেন্স তৈরি করেন, যে জরিমানার মতো বিষয়গুলোকে সামনে এনে, তাহলে আমার ধারণা যে এটা ভালো কাজ করবে। কারণ এই মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশনের কারণে মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আচ্ছা, এটার কারণ কি এরকম কিনা যে অনেক সময় এখন সোশ্যাল মিডিয়া নির্ভর যেহেতু গণমাধ্যমগুলো হয়ে যাচ্ছে ধীরে ধীরে, টেলিভিশনগুলো সবগুলোই আসলে, প্রিন্ট পত্রিকাগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া নির্ভর, সেই জায়গা থেকে বিষয়টা এমন কিনা যে কে কার আগে নিউজ দিতে পারে, এটা দিতে গিয়ে আসলে ভুল ইনফরমেশন অনেক সময় চলে যাচ্ছে। আপনি কিভাবে দেখেন? না, এটা তো আছে যে মানে একটা মানে প্রথম হওয়ার একটা প্রতিযোগিতা। সো আমার কাছে মনে হয় যে আমি সাংবাদিকতায় আমি সবসময় যেটা মনে করতাম যে আমার প্রথম হওয়ার চেয়ে আমার শুদ্ধ হওয়া জরুরি। সো সাংবাদিকদেরও এই জিনিসটা মাথায় রাখা উচিত, মিডিয়া হাউসগুলো, যে আমি প্রথম হব নাকি আমি কারেক্ট হব, শুদ্ধ হব। সো আমরা আগে শুদ্ধ হব, প্রথম হওয়ার আমার দরকার নেই, আমি সেকেন্ড থার্ড হই, নো প্রবলেম। কিন্তু আমি যদি অশুদ্ধ হয়ে যাই তখন কিন্তু আমার প্রথম হয়ে লাভ নাই, আমার ক্রেডিবিলিটি কিন্তু ধীরে ধীরে কমে যাবে। একসময় আপনি বিবিসিতে কাজ করেছেন, মাঝখানে অন্তর্বর্তী সরকারে ছিলেন, সরকারের একটা দায়িত্ব পালন করেছেন আপনি একটা মিনিস্ট্রিতে। এখন আপনি সেই জায়গা থেকেও পদত্যাগ করে আছেন, এখন কি করছেন বা আগামী দিনে আপনার আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখতে চান? আমি সাংবাদিকতা করব, এটাই হচ্ছে আমার মূল পেশা বলে আমি মনে করি। দ্যাট ইজ মাই হোম, আমি এখানে কমফোর্টেবল। এবং আমি হয়তো ব্যক্তিগতভাবে যেটা করতে চাই, যেটা আমার ইচ্ছা, সেটা হচ্ছে আমি নিজের একটা প্ল্যাটফর্ম সেট করব, যেখানে আমি মানে মেইন স্ট্রিম সাংবাদিকতা করার মতোই সাংবাদিকতা করব। এবং আগামী 5 বছর বা মানে আমি ভবিষ্যতের কথা খুব বেশি চিন্তা করি না। আমি আসলে অতীতেও বাঁচি না, ভবিষ্যতেও বাঁচি না, আমি বর্তমানে বাঁচি। সো আমি চাই যে আমার যে জার্নালিস্ট আইডেন্টিটি, এটাকে আমি যাতে করে ভালোভাবে এইটার মাধ্যমে আমি আবার ফুললি কামব্যাক করতে পারি সাংবাদিকতায়। এবং আমি যা কিছু করব এটা যেন একটা অডিয়েন্সের একটা আস্থা তৈরি হতে পারে বা দর্শকদের একটা আস্থা তৈরি হতে পারে, ওটাই আমার মেইন প্ল্যান। এবং আমি আমার প্ল্যাটফর্মে আমি কাজ করব, ওইটাকে আমি দাঁড় করানোর চেষ্টা করব। আচ্ছা, সাংবাদিকতা নিয়ে একটা বিষয় মিস করে গেছি, সেটা হচ্ছে যে আমরা 5 আগস্টের পরপরই দেখেছি যে বাংলাদেশের স্বনামধন্য একটা প্রতিষ্ঠানের একজন সম্পাদক তিনি বলেছেন যে বিগত সময়ে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একটা সংস্থার চাপের কারণে বাধ্য হয়ে ট্যাগিং ফ্রেমিং যেটা করার সেটাও তিনি তার পত্রিকার মাধ্যমে করতে বাধ্য হয়েছেন, তিনি ভুল স্বীকার করেছেন এবং বলা যায় যে ক্ষমা চেয়েছেন এক প্রকার। তো এই কিন্তু এটার ফলে যেটা হয়েছে যে যেই পরিবারগুলোর বিরুদ্ধে এটা হয়েছে তাদের তো সাফার করতে হয়েছে। তো এই বিষয়টাকে আসলে কিভাবে দেখেন, তাদের কি ক্ষতিপূরণ সম্ভব? কেউ যদি মনে করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে সে নিশ্চয়ই মানে আইনের আশ্রয় নেবে, যদি সে নিতে পারে বা নিতে চায় নিবে অবশ্যই। আর যদি তারা মনে করে যে না এটাতে আমার কিছু এসে যায় না, তাহলে না, সেটা হবে না। আচ্ছা, সেটার সাথে একটু যুক্ত করি যে যদি রাষ্ট্রীয় কোনো সংস্থা এইভাবে প্রেসার ক্রিয়েট করা হয় গণমাধ্যমকে, যেটা তিনি বলেছিলেন, তো এই ক্ষেত্রে গণমাধ্যমের কি আসলে কোনো করণীয় থাকে কিনা? না, অবশ্যই থাকে। এটা নির্ভর করবে আপনার প্রফেশনাল ইন্টিগ্রিটি কতটা। এখন আপনার যদি আমরা যেটা বলি যে আপনার যদি অন্যদিকে ধরা থাকে, তাহলে তো আপনি নিজেকে স্ট্রংলি এটা ফেস করতে পারবেন না। সেটা ফেস করতে হলে আপনাকে যেটা লাগবে, আপনার একটা স্ট্রং গ্রাউন্ড আপনার লাগবে, যে আপনাকে কেউ মানে ধাক্কা দিয়ে আপনাকে সরাতে পারবে না। আপনার সেই অনেস্টি, সেই প্রফেশনাল ইন্টিগ্রিটি, এগুলো থাকতে হবে। এগুলো থাকলে পরে যেটা করতে পারবেন, আপনি তখন অন্যকে ফেস করতে পারবেন। সেটা যদি আপনার না থাকে, আপনি যদি অন্য সুযোগ সুবিধা নিয়ে বেড়ান বা অন্যদিকে নেগোশিয়েট করে বেড়ান, তাহলে তো আপনি এই কাজগুলো করবেন, আপনি এগুলো করতে বাধ্য হবেন। আমি তো এছাড়া অন্য কোনো কারণ দেখি না। সর্বশেষ আপনার কিছু বলার আছে কিনা? না, আমার আর কিছু বলার বলতে, আমি এক্সপেক্ট করব যে বাংলাদেশের গণমাধ্যম তো অনেক সাফার করেছে। আমরা বা গণমাধ্যম অনেক সবসময় ভয়ের মধ্যে থাকতো। অনেকের ভয়টা আরোপিত ভয় ছিল, নিজেই যেচেই ভয় পেত, আবার কিছু জেনুইন ভয়ও ছিল। আমরা আশা করব যে এখন থেকে আমাদের গণমাধ্যম মুক্ত পরিবেশে তারা কাজ করতে পারবে এবং সমালোচনার কোনো লিমিট থাকবে না। এবং তারা যাতে মুক্তভাবে সাংবাদিকতা করতে পারে সেই জিনিসটা এনশিওর করাটা দরকার। এবং আমি সবসময় এটাও বিশ্বাস করি যে আপনার স্বাধীনতা, সাংবাদিকের স্বাধীনতা কেউ হাতে এনে তুলে দিয়ে যাবে না, আপনাকে বলবে না যে আপনি স্বাধীন। স্বাধীনতাটাকে বা আপনার যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটা আপনাকে অ্যাচিভ করতে হবে, এটার জন্য লড়াই করতে হবে। এটা যে কোনো সরকারই থাকুক তারা তাদের পক্ষে চাইবেই, কিন্তু আমি আমার ইন্টিগ্রিটি কতটা ধরে রাখবো, ওইটা হচ্ছে মুখ্য বিষয়। সো এই জন্য আমি মনে করি যে আমরা যেন মনে না করি যে কেউ আমার স্বাধীনতাটাকে আমাকে উপহার দিয়ে যাবে, বরং আমরা যাতে এটা মনে করি যে আমি আমার কাজের মাধ্যমে, আমার ইন্টিগ্রিটির মাধ্যমে আমার ফ্রিডমটাকে আমি এনশিওর করব, এটাকে আমাকে অ্যাচিভ করতে হবে। আমরা ওই মেন্টালিটিটা আমাদের সাংবাদিকদের দরকার।
জি, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে ছিলেন সাংবাদিক আকবর হোসেন। আলাপনের আজকের পর্বের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে, থাকবে নতুন কোনো অতিথি, কথা হবে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা নিরন্তর।